আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কেন ডেট করতে যাচ্ছি? তুই সত্যি বলছিস? তুই আমার সঙ্গে ডেট করতে যাচ্ছিস? একদম থাপ্পড় দিয়ে তো সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম, বদমাইশ। আমি তোকে কখন বললাম যে আমি তোর সঙ্গে ডেট করতে যাচ্ছি? এই যে এখনই বললি তুই আমার বাইকের পিছনে বসে আমার সঙ্গে যাচ্ছিস, তাহলে তুই কার সঙ্গে ডেট করবি? দেখ নীল, একদম ফালতু কথা বলিস না। আমি তোর সঙ্গে কেন ডেট করতে যাব? তুই তো খুব ভালো করেই জানিস আমার একটা বয়ফ্রেন্ড আছে, আর তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কথাটা শুনে মুহূর্তের মধ্যে নীলের ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর সে তখনই নেহাকে বলতে লাগলো, এই, তুই আমার বাইক থেকে নাম। আমি তোকে কোথাও নিয়ে যেতে পারবো না। আমি এক্ষুনি বাসায় ফিরে যাব। তোর যেখানে খুশি তুই সেখানে চলে যা। আরে তুই আমার সঙ্গে এরকম কেন করছিস? তুই তো প্রতিদিনই আমাকে যেখানে বলিস সেখানেই নিয়ে যাস, তাহলে আজকে আমাকে নিয়ে যেতে পারছিস না? না, আমি তোর সঙ্গে কোথাও যেতে পারবো না। আমি যেটা বলেছি সেটাই হবে। তুই এখনই আমার বাইক থেকে নাম। আমি তোকে কোথাও নিয়ে যাব না। প্লিজ ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার এমনটা করিস না। তুই আমাকে নিয়ে চল না, কেন এমন করছিস? নিয়ে যাব না কারণ তখন তুই অন্য কোনো প্রয়োজনে যাস, আর এখন তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে আকাম করতে যাচ্ছিস। এখন আমি কেন যাব তোর সঙ্গে? আরে ভাই, সেরকম কোনো ব্যাপার নয় যে সামনে আমাদের এঙ্গেজমেন্ট, সেজন্য দুজন মিলে রিং চয়েস করতে যাব। আমি তো শুধু তোর জন্য তোর সঙ্গে একটু মজা করছিলাম। নেহার মুখ থেকে ভাই এই কথাটা শুনে নীল তো আরো প্রচন্ড পরিমাণে রেগে গেল, আর সে তখন বাইক থামিয়ে নেহাকে বলতে লাগলো, এই আমি তোর কোন জন্মের ভাই লাগি? তোকে না একবার বলেছি তুই আমাকে ভাই ডাকবি না, তুই আমাকে নাম ধরে ডাকবি। তারপর তুই আমাকে কেন ভাই বললি? আরে ভাই, সে না হয় বুঝলাম তুই আমার চাইতে বয়সে ছোট, কিন্তু তুই এখন যেটা করছিস সেটা তো একদম ঠিক না। আমি তো তোকে বললাম আমি আমার বয়ফ্রেন্ড রুদ্রর সঙ্গে একটু জুয়েলারি শপে যাব, সেখানে দুজনের এঙ্গেজমেন্ট রিং চুজ করতে হবে। তুই আবার আমাকে ভাই বললি? তুই জানিস না ভাই শব্দটা আমার ভালো লাগে না। তুই আমার মায়ের পেটের বোন নস। আমার মায়ের পেটের একটা বোন আছে, আর আমার মা আমাকে বলে দিয়েছে আমি যেন তাকে ব্যতীত অন্য কাউকে নিজের বোন বলে না মানি। বুঝতে পেরেছিস? দেখ, একদম ফালতু বকিস না। আমি খুব ভালো করে জানি মামুনি তোকে কিন্তু কখনো এমনভাবে বলবে না। মামুনি আমাদের সবাইকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তিশাকে ভালোবাসে। তাই সব ফালতু কথা বলে আমাদের কাছে মামুনিকে তুই খারাপ বানাতে পারবি না, বুঝতে পেরেছিস? আল্লাহ রক্ষা করো আমায়। তোকে আমি কোনো কিছু বলতে চাই না। আমি তোর সঙ্গে যাব না মানে যাব না। তুই নাম এক্ষুনি আমার বাইক থেকে। কিন্তু নেহা কোনোভাবেই নীলের বাইক থেকে নামতে চাইছিল না, কারণ তার আম্মু তাকে বলেই দিয়েছিল নীলকে নিয়ে তারপরেই জুয়েলারি শপে গিয়ে রিং চুজ করতে। কিন্তু নীলকে সে কোনোভাবেই তার কথা শোনাতে পারছে না, তার কারণ নীল ছোটবেলা থেকেই নেহাকে মনে মনে ভীষণ পছন্দ করে, কিন্তু নেহা যেহেতু তার আপন ফুফাতো বোন এবং তার চাইতে বয়সে বড়, সেজন্য সে কখনোই নিজের মনের কথাটা নেহাকে প্রকাশ করে বলতে পারে না। এমনকি ফ্যামিলির কেউই এই ব্যাপারে কোনো কিছুই জানে না। আর এদিকে নেহা এই বছরই অনার্স কমপ্লিট করেছে, যেহেতু সে চাকরি বাকরি কোনো কিছু করার ইচ্ছে পোষণ করছে না। আর এদিকে বিয়ের কথাবার্তাও চলছিল, অপরদিকে নেহার একটি ছেলের সঙ্গে সম্পর্কও ছিল 2 বছরের। আর সেজন্যই ফ্যামিলিগতভাবে কথাবার্তা হয়ে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নিতে পারছে না নীল, আর সেজন্যই সে তো সবার কাছে এই ছেলেটার ব্যাপারে আজে বাজে কথা বলেই যাচ্ছে, কিন্তু কেউ এসব কথা কানে নিচ্ছে না। কারণ সবাই ভাবছে নীল মজা করে এগুলো বলছে। নেহা আর নীল দুজনে একসঙ্গে এই বাড়িতে বড় হয়েছে। নেহা এই বাড়ি থেকে চলে গেলে নীল অনেকটাই একা হয়ে পড়বে, আর সেজন্যই হয়তো এরকম কথা বলছে। এটা ধারণা বা অন্য সব সদস্যের, কিন্তু নীল নিজের মনের কথা এবং ভালোবাসাটা কারোর কাছে প্রকাশ করতেই পারছে না। এদিকে সে নেহাকে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেও নেহা সে সবকিছু বুঝেও হয়তো না বোঝার ভান করেছে, এমনটাই ধারণা নীলের। অনেকবার নেহাকে বলে দিয়েছে সেই নেহাকে ভালোবাসে, কিন্তু নেহা এসব কথা হেসেই উড়িয়ে দিয়েছে। এদিকে নীল নেহাকে জোর করে নিজের বাইককে থেকে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে, আর নেহা তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে তার মামনিকে ফোন দিল। অতপর সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে নেহার মামনি, আমাদের গল্পের নায়ক নীলের আম্মু, নেহাকে বলতে লাগলো, আমি জানি না ছেলেটা কেন এমন করছে। যাই হোক, তুই ওর কথা বাদ দে। জামাই মনে হয় চলে এসেছে, তুই একটা রিক্সা কিংবা অটো নিয়ে চলে যা।
আচ্ছা মামুনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন বলছো আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার ছেলে যেটা করলো এর বিচার কিন্তু আমি চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, হারামজাদাটা বাসায় আসুক, তারপর ওর ব্যবস্থা আমি করছি। এখন তুই আগে যা, জামাই অপেক্ষা করছে। ওকে মামুনি, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে নেহা ফোনটা কেটে দিল। আর তখনই একটা রিক্সা নিয়ে ওর বয়ফ্রেন্ডকে বলে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলে ওর বয়ফ্রেন্ড অনেকক্ষণ আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। নেহা রিক্সা থেকে নামতেই তার বয়ফ্রেন্ড এসে তাকে হাঁক করলো আর তারপর বলতে লাগলো, কি ব্যাপার? নেহা মামুনি আমাকে ফোন করেছিল, তখন বললো তুমি নীলকে সঙ্গে নিয়ে আসবে। তাহলে নীল কোথায়? আর তুমি রিক্সায় কেন এসেছো? তোমাদের না বাইকে করে আসার কথা ছিল? জানি না নীলের কি হয়েছে, মাঝ রাস্তায় এসে হঠাৎ করে আমাকে বাইক থেকে নামিয়ে দিয়ে কোথায় যেন একটা চলে গেছে। ওর কথা বাদ দাও, চলো ভেতরে যাওয়া যাক। এই বলে নেহা তার বয়ফ্রেন্ড রুদ্রের হাত ধরে শপিং মলের ভেতরে ঢুকে গেল। দুজনে নিজেদের পছন্দ অনুযায়ী রিং চুজ করে, তারপর সেখান থেকে বের হয়ে একটা ক্যাফেতে চলে গেল। একসঙ্গে বসে কফি খেলো আর তারপর রুদ্র নিজেই দায়িত্ব নিয়ে নেহাকে বাসা পর্যন্ত পৌঁছে দিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে। নীল তার বন্ধুদের সঙ্গে বসে সিগারেট খাচ্ছে। তখনই তার আম্মু তাকে ফোন দেয়। কিরে, ওই হারামজাদা কই? তুই এখনো বাসায় আসলি না কেন? সন্ধ্যা গনিয়ে রাত হতে চলো, সেটা কি তুই চোখে দেখিস না নাকি? নীল তার আম্মুর কথাগুলো শুধু শুনলো, নিজে কোনো উত্তর দিল না। তার আম্মুর কথা শেষ হতেই সে কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। তোদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রাত প্রায় 10টার মতো বাজে সে বাসায় ফিরে আসলো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার যার রুমে চলে গেছে। নীল বাসার সামনে এসে কলিং বেল চাপ দিতেই তার ফুপু, মানে আমাদের গল্পের নায়িকা নেহার আম্মু এসে দরজাটা খুলে দিল। দরজা খুলেই তিনি নীলকে দেখতে পেয়ে বলতে লাগলেন, কিরে বাবা, এতক্ষণ তুই কোথায় ছিলি? এত রাত হলো কেন? বাসায় ফিরে আসতে। একটু কাজ ছিল, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। এই বলে তার ফুপুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল খাবার টেবিলে বসলো। এদিকে অনেক রাত হয়ে গেছে সেটা ভেবে নীলের ফুপু তাকে আর কোনো প্রশ্ন না করেই ফ্রিজ থেকে খাবার বের করে সেটা গরম করে নীলকে এনে দিলেন। নীল খাবার খেতে শুরু করলো। তখনই আবারও নেহার আম্মু তার পাশে বসে বলতে লাগলো, কিরে বাবা, শুনলাম তুই নাকি নেহার সঙ্গে জুয়েলারি শপে যাসনি? না, আসলে আমার একটা বন্ধু একটু প্রবলেমে পড়েছিল, সেজন্য ওর কাছে চলে গেছিলাম। ওখানে যাওয়াটা আমার ভীষণ ইম্পর্টেন্ট ছিল। ও আচ্ছা, ঠিক আছে। আমরা তো আরো ভেবেছিলাম কি না কি হয়ে গেছে। যাই হোক, বাড়িতে কিন্তু এখন অনেক কাজ আছে, সব কিছু কিন্তু তোকে সামলাতে হবে। এইভাবেই কথা হচ্ছিল ফুপু এবং ভাতিজার মধ্যে। আর তখনই হঠাৎ করেই নীল তার ফুপুকে বলতে থাকে, ফুপু, তোমার মেয়েটাকে বিয়ে না দিলে কি হতো না? আরে বাবা, এসব তুই কি কথা বলছিস? মেয়ে মানুষ বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তাছাড়া সে তখন একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে, সেখানে আমরা আর দেরি করে কি করব বল? হ্যাঁ, ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত। কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শূন্যতা। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার শেষ না করেই খাবার টেবিল থেকে উঠে চলে গেল নীল। আর এদিকে নীলের চলে যাওয়ার পানে তাকিয়ে আছেন নেহার আম্মু। তিনি নিজ কিছুই বুঝতে পারছেন না নীল হঠাৎ করে এমন কথা কেন বলল। তবে তিনি খুব বেশি অবাক হলেন না, কারণ নীল মাঝে মধ্যেই এমন কথা বলেন আর নিজের এই সব কথাতে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে। নীল চলে যাওয়ার পর তিনি খাবার টেবিল থেকে এটা বাসনগুলো নিয়ে কিচেনে চলে গেলেন, সেগুলো পরিষ্কার করে রেখে তবেই তিনি রুমে গেলেন। তবে তিনি নিজের রুমে যাননি, নেহার রুমে গিয়েছিলেন। নেহা তখন তার হবু বরের সঙ্গে কথা বলছিল। তার আম্মুর উপস্থিতিতে সে ফোনটা কেটে দিল। নেহার আম্মু রুমের ভেতরে গিয়ে বিছানার উপর নেহার পাশে বসলেন। তারপর নেহার মাথায় হাত রেখে বলতে লাগলেন, দোয়া করি রে মা, জীবনে অনেক সুখী হও। আমার জীবনের না পাওয়া সুখগুলো দিয়ে আল্লাহ তোকে পরিপূর্ণতা দান করুক। নেহা তোর মায়ের কথার কোনো উত্তর দিল না।
চুপচাপ বসে রইল। নেহা তখন তার হবু বরের সঙ্গে কথা বলছিল। তার আম্মুর উপস্থিতিতে সে ফোনটা কেটে দিল। নেহার আম্মু রুমের ভিতরে গিয়ে বিছানার উপর নেহার পাশে বসলেন। তারপর নেহার মাথায় হাত রেখে বলতে লাগলেন, নেহা তোর মায়ের কথার কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল। অতঃপর তার মা আর কোনো কথা না বলে বেশ কিছুক্ষণ মেয়ের সঙ্গে বসে থেকে তারপর রুম থেকে বের হয়ে চলে গেলেন। দুই চোখ দিয়ে পানি পড়ছিল, সেটা নেহা দেখতে পেলেও কোনো কথা বলল না, কারণ সে জানে তার মায়ের দুই চোখ দিয়ে কেন পানি ঝরে পড়ছে। হ্যান্ড ভিউয়ার্স, আজ থেকে প্রায় 22 বছর আগে নেহার আম্মুও নেহার মতোই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সেই বিয়ের সম্পর্ক কোনো ফ্যামিলি মেনে নেয়নি, না তো নেহার দাদার বাড়ি আর না তো নেহার নানার বাড়ি। তারপরও তারা দুজনে বেশ ভালোভাবে সুখে শান্তিতেই সংসার করছিল। আর এর মধ্যেই নেহা এই পৃথিবীতে আসে। তবে নেহার বাবা সেরকম ভালো কোনো চাকরি বাকরি করতেন না, যা পেতেন তা দিয়ে কোনো রকম সংসার চলে যেত। তবে ফ্যামিলিতে নতুন সদস্য আসায় সেটা তাদের জন্য একটু দুষ্কর হয়ে গেছিল। নেহার বাবা ফ্যামিলি তখন ভালোভাবে চালাতে পারছিলেন না, আর সেজন্যই নেহার বাবা সিদ্ধান্ত নেন তিনি দেশের বাইরে গিয়ে ভালো আয় রোজগার করবেন। নিজেদের জমানো কিছু টাকা পয়সা এবং ব্যাংক থেকে লোন নিয়ে তিনি ইটালি যাওয়ার প্রস্তুতি নেন। তবে দুর্ভাগ্যবশত নেহার বয়স তখন সবে মাত্র 1 বছর, আর তখনই নেহার বাবা ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে মারা যান। যদিও এই খবরটা নেহার আম্মু জানতে পারেন উনি মারা যাওয়ার 1 মাস পর। এই সময়টাতে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন। তিনি তখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না, কি করবেন এইটুকুনি একটা ছোট্ট মেয়েটাকে নিয়ে। তিনি কোথায় যাবেন আর কি বা খাওয়াবেন পড়াবেন। নেহার আম্মু নেহাকে নিয়ে যে এলাকায় থাকতেন, সেদিন হঠাৎ করে নীলের বাবা মানে নেহার আম্মুর বড় ভাই সেই এলাকায় কোনো একটা কাজে যায়, আর প্রতিমধ্যেই দেখা হয়ে যায় নেহার আম্মুর সঙ্গে। নিজের বোনকে দেখা মাত্রই তিনি চোখের জল আর কন্ট্রোল করতে পারছিলেন না। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন বোনকে আর কান্না করতে করতে বলতে লাগলেন, বোন, তোর এই অবস্থা হলো কি করে? ওই বদমাশটা নিশ্চয়ই তোকে ফেলে চলে গেছে, তাই না? নেহার আম্মু এতদিন পর নিজের ভাইকে কাছে পেয়ে তার নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, তাই তিনি ভাইকে জড়িয়ে ধরে এই কান্না করতে করতে বলতে লাগলেন, না ভাইজান, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে উনি আমাদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য শুধু ইতালিতে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ইটালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে উনি মারা গেছেন। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়েন নেহার আম্মু। এদিকে বোনের এমন অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না ওনার ভাই, তাই তিনি সিদ্ধান্ত নেন যা হওয়ার হবে। বোনকে এই মুহূর্তে ওইখান থেকে ফেলে আসবেন না। মা বাবাকে যেভাবে মানাতে হয় উনি মানাবেন, আর যদি তাতেও মা বাবা মেনে না নেয় তাহলে তিনি নিজ দায়িত্বে বোনের সুনিশ্চিত ভবিষ্যতের পরিকল্পনা করবেন। যেমন চিন্তা তেমনই কাজ। তিনি তখনই নেহা এবং তার আম্মুকে নিজের সঙ্গে নিয়ে আসেন। যদিও ওনার মা বাবা মানে নেহার নানা নানু নিজের মেয়েকে মেনে নিলেও নেহাকে কোনোভাবেই মেনে নিতে চাইছিল না। অতঃপর যখন নিজের আব্বু সমস্ত বিষয়টা তাদের কাছে পরিষ্কার করে খুলে বলেন, তখন তারাও নিজের মেয়েকে মেনে নিতে বাধ্য হন। তারপর থেকে নেহা এই বাড়িতেই থাকতো। আর কিছুদিন পরেই নীলের জন্ম হয়। নেহা আর নীল মোটামুটি কাছাকাছি দুজনের বয়সেই ছিল, মাত্র 2 বছরের ফারাক। তাই দুজনের ছোটবেলা এবং বড়বেলা দুটো একসঙ্গেই কাটিয়েছে। যেহেতু নেহার নানু বাড়ি মানে নীলদের বাড়ির শহরেই ছিল, তাই তাদেরকে পড়াশোনা কিংবা অন্য কোনো কারণে কখনোই আলাদা হতে হয়নি। আর এই লম্বা একটা সময় একসঙ্গে থাকার পর এখন নেহার বিয়ে হয়ে যাবে, নেহা দূরে চলে যাবে, সেজন্যেই নীলের মন খারাপ। এমনটাই ভাবছে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, কিন্তু এর আসল কারণ কেউ খুঁজে বের করতে পারেনি এখনো। নীল খাবার খাওয়া শেষ হলে সোজা নিজের রুমে চলে গেল। এদিকে নেহার তস্যর উপর প্রচন্ড পরিমাণে ক্ষেপে আছে, কেন তার সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর শপিং মলে গেল না এই জন্য। কিন্তু নীলের মনের ভিতরে কি চলছে সেটা নেহা কখনো জানার চেষ্টা পর্যন্ত করেনি। এদিকে নেহা বেশ কিছুক্ষণ তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার পর ঘুমিয়ে পড়ল। নীল বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে, তার কোনোভাবেই ঘুম আসছে না। অনেকক্ষণ সময় চেষ্টা করেও সে কোনোভাবেই ঘুমাতে পারল না। তার বারবার শুধু একটা কথাই মনে পড়ছিল, নেহা তাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। সে চাইলেও আর নেহাকে ধরে রাখতে পারবে না। নেহা তাকে ছেড়ে চলে যাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তখনই সে হঠাৎ করেই ভাবতে লাগলো সে এই বাড়ি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে, যেখানে গেলে নেহার কথা আর কখনোই মনে পড়বে না, যেখানে গেলে সে সহজেই নেহার কথা ভুলে যেতে পারবে। কিন্তু কোথায় যাবে সেটাই ভেবে পাচ্ছে না।
তখনই সে তার বন্ধুকে ফোন দিল, যে বন্ধু তার ব্যাপারে সবকিছুই জানতো। সবকিছু শোনার পর তার বন্ধু তাকে পরের দিন তার সঙ্গে দেখা করতে বলল। নীলও তার কথা মতো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। নাস্তা না করেই, যদিও তার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে তার জন্য নাস্তা বানিয়েছিল, সে যখন বাসা থেকে বের হয়ে এসেছিল তখন তার আম্মু তাকে পেছন থেকে অনেকবার নাস্তা করে যাবার কথা বলছিল, কিন্তু সে তার আম্মুর কোনো কথাই শোনেনি। বাসা থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে আসে, যেখানে তার বন্ধু তার জন্য অপেক্ষা করছিল। সে ভার্সিটিতে এসে সোজা ক্যাম্পাসের সেই জায়গাটায় চলে যায় যেখানে প্রতিদিন তারা সবাই মিলে আড্ডা দেয়। নীল সেখানে গিয়ে দেখতে পেল তার বন্ধু সেখানেই বসে আছে। সে তার বন্ধুর পাশে গিয়ে বসলো আর তারপরেই তার বন্ধুকে সমস্ত ব্যাপার খুলে বলল। সবকিছু শুনে তার বন্ধু তাকে বলতে লাগলো, দোস্ত, তোকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। যেভাবেই হোক আমাকে এখান থেকে দূরে কোথাও চলে যেতেই হবে, কারণ আমি এখানে থাকলে কোনোভাবেই নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই এইসব ব্যাপার নিয়ে কোনো চিন্তা করিস না। আমি দেখছি কি করা যায়। তুই আমাকে জাস্ট 2টা দিন সময় দে। ভাই, 2 দিন অনেক বেশি সময় হয়ে যায়। যা করার তুই আজকের মধ্যেই কর। আমি ওই বাড়িতে আর থাকতে পারছি না। তুই কেন বুঝতে পারছিস না? আমাদের এতদিনের বন্ধুত্বের সম্পর্ক, আর আমি তাকে বুঝতে পারবো না, এটা তুই ভাবলি কি করে? আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ। আমি যত দ্রুত সম্ভব কোনো একটা ব্যবস্থা করছি। এই কথা বলে রাজ নীলকে নিয়ে সেখান থেকে ক্লাসরুমে চলে গেল। কিন্তু এদিকে নীল ক্লাসরুমে এসেও কোনোভাবে নিজের মনোযোগ বসাতে পারছিল না। তার মন শুধু নেহার কাছেই পড়ে আছে। নেহা কি সত্যিই তবে এই ছেলেটাকে বিয়ে করে নেবে? নেহা কি সত্যিই তবে তার জীবন থেকে চলে যাবে? এসব কিছু আর কোনোভাবেই মেনে নিতে পারছে না নীল। সে কোনোভাবেই আর ক্লাস করতে পারলো না। ক্লাস চলাকালীন টাইমে সে পেছনের দরজা দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসলো। এদিকে টিচার ক্লাস থেকে বের হওয়ার পর রাজ ক্লাস থেকে বের হয়ে এসে পুরো ক্যাম্পাস জুড়ে নীলকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নীলকে দেখা গেল না। রাজ অনেকটা চিন্তিত হয়ে পড়লো, তাই সে সঙ্গে সঙ্গে নীলের নাম্বারে ফোন দিল। বেশ কয়েকটা কল দেওয়ার পর নীল ফোনটা রিসিভ করলো। ততক্ষণে রাজ নীলকে বলতে লাগলো, কি রে দোস্ত, কি, কোথায়? তুই এভাবে কোনো কিছু না বলেই কোথায় চলে গেছিস? আরে, আমি তোকে বললাম তো, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি ক্লাসে কোনোভাবেই মন বসাতে পারছিলাম না, তাই চলে এলাম। হ্যাঁ ভাই, বুঝলাম, কিন্তু তুই আছিস কোথায় সেটা তো আমাকে বলবি, তাই নাকি? আমি লেকের পাড়ে বসে আছি, তুই লেকের পাড়ে চলে আয়। এই বলে নীল ফোনটা কেটে দিল। আর এদিকে তার বন্ধু রাজ নীল ফোনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি না করে ভার্সিটি থেকে বের হয়ে গেল বাইক নিয়ে। সেখান থেকে সোজা লেকের পাড়ে চলে আসলো। রাজ লেকের পাড়ে এসে দেখে নীল চুপচাপ একা একা বসে আছে আর সিগারেট খাচ্ছে। রাজ কোনোভাবেই ভেবে পাচ্ছে না যে ছেলেটা জীবনে কোনোদিন সিগারেটের ধোঁয়া পর্যন্ত সহ্য করতে পারতো না, আর সেই ছেলেটাকে কিনা এখন সিগারেট খাচ্ছে। এটা জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার। রাজ নীলের পাশে গিয়ে বসলো, তার কাঁধে হাত রেখে বলতে লাগলো, দোস্ত প্লিজ, তুই এভাবে নিজেকে কষ্ট দিস না। এমন কিছু হয়ে যায়, তোর নিজেকে এভাবে কষ্ট দিতে হবে? সেই ছোটবেলা থেকে যাকে পাশে পেয়েছি, জীবনে কোনো মেয়ে বলতে যাকে জেনেছি, আর সেই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এখন তুই কিনা আমাকে বলছিস এমন কিছুই হয়নি। আরে ভাই, তুই আমার একটা কথা অন্তত শোন। কপালে যেটা লেখা আছে সেটা হবেই। সেটা আমরা কেউ কোনোদিনও বদলাতে পারবো না। আল্লাহ আমাদের কপালে যেটা লিখে রেখেছেন, আজ না হোক কাল হবেই। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা আমিও মানি, কিন্তু এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তো আমি কি করব, তুই নিজেই সেটা আমাকে বল। এই বলে আবারও সিগারেটে টান দিতে লাগলো নীল। এভাবেই চলে গেল প্রায় অনেকক্ষণ সময়। নীল একটার পর একটা সিগারেট টান দিয়েই চলেছে। এদিকে রাজ তার পাশে বসে চুপচাপ ভাবছে কি করা যায়, তাকে কোথায় পাঠানো যায়। সবকিছুর একটা প্রিপারেশন তো আছে, চাইলেই তো আর হুট করে একজন মানুষকে কোথাও একটা পাঠিয়ে দেওয়া যায় না। এদিকে নীল সিগারেট টানতে টানতে পুরো প্যাকেট শেষ করে ফেলেছে। তখনই হঠাৎ রাজের মনে পড়লো সিলেটে তার ছোট চাচার একটা বাড়ি আছে। তার সেই ছোট চাচার স্ত্রী সন্তান সহ কানাডা প্রবাসী, তাই তাদের ওই বাড়িটা একদম ফাঁকাই থাকে, আর ওই বাড়ির চাবি রাজদের বাড়িতেই থাকে। তখনই সে
এই ব্যাপারটা নীলের সঙ্গে শেয়ার করলো আর নীল বলতে লাগলো, গুড আইডিয়া। আমি তো এরকম একটা নিরিবিলি পরিবেশেই খুঁজতেছিলাম। ঠিক আছে, তুই আমাকে শুধু ওই বাড়ির ছবিটা দিয়ে দে। তুই আমার উপর ভরসা রাখতে পারিস। বাড়ির কোনো ক্ষতি হবে না বা এটা নিয়ে তোর কোনো ঝামেলাও হবে না। আরে ভাই, এসব তুই কি বলছিস? আমি নিজের চাইতেও তোকে অনেক বেশি বিশ্বাস করি। আমি খুব ভালোভাবেই জানি তোর দ্বারা কখনোই আমার কোনো ক্ষতি হবে না। তুই সন্ধ্যায় আমাদের বাসার সামনে চলে আয়, আমি নিজেই তোকে বাইকে করে সেখানে পৌঁছে দিয়ে আসবো। সেটার কোনো প্রয়োজন হবে না। তুই শুধু আমাকে বাড়ির চাবি আর অ্যাড্রেসটা দিয়ে দে, আমি নিজেই সেখানে পৌঁছে যাব। না রে বন্ধু, আমি তোকে কবে একা একা ছাড়তে পারছি না। আমি নিজেই তোকে সেখানে পৌঁছে দিয়ে আসবো, আর রাতের বেলা যাব, তাই কেউ এ ব্যাপারে কোনো কিছু জানবে না। নীল তখন আর কথা বাড়ালো না। বেশ কিছুক্ষণ সেখানে বসে থেকে তারপর সেখান থেকে উঠে এসে আবারও তার বন্ধু রাজকে নিয়ে চায়ের দোকানে বসলো। সেখানে বসে দুজনে চা খেলো আর সঙ্গে সিগারেট। রাজ যদিও আগে থেকে সিগারেট খেত, কিন্তু নীল আগে থেকে কখনোই সিগারেট খেত না। বন্ধুদের পাল্লায় পড়েও কোনোদিন সিগারেট খায়নি সে। তবে আজ সিগারেটের কালো ধোঁয়ায় যেন তার কাছে অনেক বেশি আপন মনে হচ্ছে। সারাদিন দুই বন্ধু একসঙ্গে সময় কাটিয়ে সন্ধ্যার আগে আগে নীল বাড়িতে চলে আসে। নীলের চেহারাটা একদম শুকিয়ে গেছিল, গতকাল রাত থেকে কোনো খাওয়া খায়নি। বাড়িতে আসতেই নেহার সামনে পড়ে গেল। নেহা নীলের সামনে দাঁড়ায় থাকলে বলতে থাকে, কিরে, তোর চেহারার এই কি হাল হয়েছে? শুনলাম তুই নাকি সকালবেলা নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে গেছিলি। হ্যাঁ, একটু কাজ ছিল তাই চলে গেছিলাম। সরো, আমাকে রুমে যেতে দাও। এই বলে নেহাকে পাশ কাটিয়ে রুমের ভিতরে চলে যেতে চাইছিল নীল, কিন্তু নেহা সেটা তাকে কোনোভাবেই করতে দিল না। সে তখনই পেছন থেকে নীলের হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, দেখ, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে দুজন, তাই তোর প্রত্যেকটা পদক্ষেপ আমার খুব ভালো করে জানা আছে। এখন খাবার টেবিলে চল, আমি তোর জন্য আজ নিজের হাতে তোর পছন্দের চিকেন বিরিয়ানি বানিয়েছি। এই বলে নীলের হাত ধরে টানতে টানতে নেহা তাকে খাবার টেবিলে নিয়ে গেল। আর নেহার এরকম কর্মকাণ্ড দেখে নীল মনে মনে ভাবতে লাগলো, যে মানুষটা সব কিছুই বুঝে অথচ তাকে আমি কতটা ভালোবাসি, তাকে ছাড়া আমি কতটা অসহায় হয়ে পড়ব, সেটাই বুঝলো না। নেহা তাকে খাবার টেবিলে বসালো আর তারপরেই নিচে কিচেনে চলে গেল। সেখান থেকে নীলের জন্য এক প্লেট চিকেন বিরিয়ানি এনে টেবিলের উপর রাখলো আর তারপর নীলকে বলতে লাগলো, এই নে, খেয়ে বলতো কেমন হয়েছে। আগে তুই রিভিউ দিবি, তারপর বাকি সবাইকে খেতে দেব। কাউকে একটু চেখে দেখতে পর্যন্ত দেইনি, তোকে দিয়ে টেস্ট করাবো বলে। অথচ তুই নিজে আমাকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছিস কেন? তুই পারতি না আমার জীবন থেকে চলে যেতে? কথাটা বলেই নীল তখনই পাশ থেকে নেহা তাকে জিজ্ঞাসা করে সে কি বলেছে, কিন্তু নীল তখন বলল সে কিছুই বলেনি। নেহা তখন আর তার সঙ্গে কথা বাড়ালো না, কারণ সে খুব ভালো করেই জানে ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি। এখন তার সঙ্গে কথা বলা মানে অযথাই টাইম ওয়েস্ট করে খাবার খাওয়ায় বাধা দেওয়া। তাই সে কোনো কথা না বলে চুপচাপ পাশে বসে রইল। এদিকে নীল খাবার খেতে বসলেও তার গলা দিয়ে কোনোভাবেই খাবার নামছিল না। সে প্লেটে শুধু নাড়াচাড়া করছিল। এটা দেখে নেহা তখন আবারও বলছিল, কিরে, কি হলো, কি হয়েছে তোর? তুই এভাবে প্লেটের খাবার নাড়াচাড়া করছিস কেন? মুখে তুলছিস না কেন? খাবার ভালো হয়নি নাকি? না, সব কিছুই ঠিক আছে। আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। এই কথা বলে নীল নেহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে খাবার টেবিল থেকে উঠে চলে আসলো সোজা নিজের রুমে। নেহা নীলের চলে আসা দেখছিল, কিন্তু কোনো কথা বলতে পারছিল না, কারণ নীল তাকে সেই সুযোগটাই দিল না। তার আগেই নীল নিজের রুমে চলে এসেছিল। নীলের গতি এতটাই দ্রুত ছিল যে পেছনে কেউ কিছু বললেও সে সেটা শুনতেই পেত না। নীলের রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দরজাটা লাগিয়ে দিল। এদিকে নেহা তখনও খাবার টেবিলের সামনেই দাঁড়িয়ে আছে। নীলের আম্মু ওই মুহূর্তেই ডাইনিং রুমে আসে নেহাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নীলের আম্মু নেহাকে বলতে থাকে, কি ব্যাপার আম্মাজান, কি হয়েছে আপনার? আপনি এখানে এভাবে খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? না মানে আসলে মামুনি, আমি নীলের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু নীল খাবারটা না খেয়েই চলে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। ছেলেটার কি হয়েছে সেটাই বুঝতে পারছি না। সকালবেলাও কোনো কিছু না খেয়ে বাসা থেকে বের হয়ে গেল।
এই বলে বিড়বিড় করতে করতে নীলের আম্মু নিজের রুমে চলে গেলেন। এদিকে নেহাও তখন আর কারোর সঙ্গে কোনো কথা না বলেই রুমে চলে গেল। সে রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল তার হবু হাজবেন্ড তাকে অনেকবার ফোন করেছে। ফোনটা সাইলেন্ট ছিল, তাই কোনো কিছু বাইরে থেকে শোনা যায়নি। তাই নেহা সঙ্গে সঙ্গেই কল ব্যাক করলো, আর তখনই ওপর প্রান্ত থেকে তার হবু হাজবেন্ড তাকে বলতে লাগলো, কি ব্যাপার নেহা, এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমাকে কল দিচ্ছি, তুমি আবার কল রিসিভ করলে না কেন? আরে আমি একটু কিচেনে ছিলাম, সেজন্য তোমার কলটা রিসিভ করতে পারিনি। এবার বলো কেন এতগুলো কল দিয়েছো? কেন মানে? আমার হবু বউকে আমার কল দিতে কোনো কারণ লাগবে নাকি? আমি যখন ইচ্ছে তখনই ফোন দিতে পারি, এতে কি তোমার কোনো প্রবলেম আছে নাকি? আরে যা বাবা, আমি সেটা কখন বললাম? তুমি আমাকে এতগুলো কল দিয়েছো সেজন্যই জিজ্ঞাসা করলাম, জরুরি কোনো কারণ আছে নাকি? না, সেরকম জরুরি কোনো ব্যাপার না, তবে তোমার কথা ভীষণ মনে পড়ছিল, তাই তো তোমাকে কল দিলাম। ও আচ্ছা, সেটাই বলো। আমি তো ভাবছিলাম কি না কি হয়ে গেল, এতগুলো কল দিয়েছো। বাই দ্য ওয়ে, কি করছিলে তুমি? কি আর করব, এই মুহূর্তে তো বইয়ের কথা চিন্তা করা ছাড়া আর কোনো কাজ নেই আমার। আর শোনো, তোমাকে একটা কথা বলা ছিল, আমি একদম কিচেনে যাবে না, আমার বইয়ের স্কিন ড্যামেজ হয়ে যাবে আগুনের তাপে, এটা আমি কখনো চাই না। আমার বই একদম সফট অ্যান্ড শাইনি, বুঝতে পেরেছো মাই ডিয়ার? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর কখনো এমন হবে না। তবে জানো তো, নীল আমার হাতের চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করত, আর তার জন্যই আজ রান্না করেছিলাম। কিন্তু বেচারি একবার মুখেও দিল না। ওর কেন জানি আজ মনটা ভীষণ খারাপ। এই বলে রুদ্র আর নেহা দুটো নিয়ে কথা বলতে লাগলো। এভাবে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল সেটা কেউ টের পেল না। প্রায় 2 ঘন্টা ধরে দুজনে কথা বললো, আর তারপরেই ফোন রেখে দিল। ফোন রেখে দিয়ে নেহা মনে মনে ভাবলো একবার নীলের রুমে যাবে, তার সঙ্গে একবার কথা বলবে, নীলের কি হয়েছে সেটা জানার চেষ্টা করবে। আর সেই চিন্তা করতে করতেই নেহা রুম থেকে বের হয়ে আর নীলের রুমের দিকে অগ্রসর হতে থাকে। নেহা নীলের রুমের সামনে গিয়ে দেখতে পেল রুমটা বাইরে থেকে তালা দেওয়া। নেহা মনে মনে ভাবলো নীল হয়তো কোথাও কোনো কাজে গিয়েছে, তাই জন্যে দরজাটা লাগানো, কিন্তু তালা দেওয়ার কি প্রয়োজন? নীল তো কখনোই নিজের রুমে তালা ব্যবহার করে না, বেশি হলে ছিটকিনি আটকে দেয়। যদিও নেহা এই বিষয়টা নিয়ে ভাবছিল, কিন্তু মনে মনে ভাবলো হয়তো রুমে তার কোনো পার্সোনাল জিনিস থাকতে পারে, সেই জন্যেই নিজের প্রাইভেসি রক্ষার্থে দরজা লাগিয়ে দিয়েছে। তাই নেহা মনে মনে ভাবলো এই ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে কথা না বলাটাই ভালো, কারণ এমনিতেই নীলের মন ভালো নেই, আর এখন যদি কেউ তাকে এসব ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন করে তাহলে হয়তো আরো খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই সে কাউকে কোনো কিছু না বলেই নিজের রুমে চলে গেল আর মোবাইলে ফেসবুকে স্ক্রল করতে লাগলো। নেহা মনে মনে ভেবেছিল নীল হয়তো বাইরে কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছে, তাই সে অপেক্ষা করতে লাগলো। নীল তখন বাসায় ফিরে আসে, তখন সে একবার নীলের সঙ্গে কথা বলবে, কিন্তু নেহার সেই অপেক্ষার প্রহর শেষ হবে কিনা আদেও তার কোনো ঠিক নেই, কারণ সন্ধ্যার সময় যখন সবাই নিজেদের রুমে বসে টিভি দেখে বা গল্পগুজব করে, ঠিক সেই মুহূর্তেই নীল সুযোগ বুঝে বাসা থেকে বের হয়ে গেছে, যাতে কেউ তাকে বাসা থেকে বের হয়ে যেতে দেখতে না পায় আর তারপর বাধা না হয়ে দাঁড়ায়। নীল রাজের বাসার সামনে এসে দাঁড়ায়। রাজ ততক্ষণে বাসার সামনেই দাঁড়িয়ে ছিল রেডি হয়ে। এদিকে রাজের জন্য একটা প্লাস পয়েন্ট হলো তার মা বাবা সন্ধ্যার একটা ইভেন্টে দাওয়াতে গিয়েছে, তাই আজ এই মুহূর্তে বের হয়ে কোথায় যাবে সেটা তার বাড়ির কারোরই নখদর্পণে নয়। যদিও বাড়ির সবাই রাজকে বলেছিল তাদের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু রাজ তাদেরকে বলেছিল তার মাথা ব্যথা করছে, সে কোথাও যেতে পারবে না, সেজন্য তার ফ্যামিলি লোকেরাও আর তাকে জোরাজুরি করলো না, তারা ইনভাইটেশন নিয়ে চলে গেল। রাজ আগে থেকেই বাইক নিয়ে নীলের জন্য অপেক্ষা করছিল। নীল আসা মাত্রই সে নীলকে বাইকে উঠে বসতে বলল, আর তারপর সঙ্গে সঙ্গে এসে বাইক স্টার্ট করলো। যদিও নীল বারবার তাকে নিষেধ করছিল তার সঙ্গে যাওয়ার জন্য, সে একাই চলে যেতে পারবে, কিন্তু রাজ কোনোভাবেই তার বন্ধুকে একা ছাড়তে সাহস পাচ্ছিল না, তাই সে নীলের কোনো কথাই শুনলো না। নীলের কথার অবাধ্য হয়েই সে নীলকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। তারা সেখানে এসে পৌঁছতে রাত প্রায় 12টার মতো বেজে গেল। প্রতিমতে আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিল রাজ। যেহেতু এই বাড়িতে এই মুহূর্তে কেউ থাকে না, তাই এই বাড়িতে এই মুহূর্তে খাবার কোনো জিনিস পাওয়া একেবারেই অসম্ভব, কারণ এই বাড়িটা ফাঁকা পড়ে আছে বিগত প্রায় 2 বছর ধরে। ইলেকট্রিসিটি লাইন ঠিকঠাক আছে কিনা সেটাও যথেষ্ট সন্দেহ আছে। এসব চিন্তা করতে করতেই বাইকটা পার্ক করে তারপরেই নীল আর রাজ দুজনেই বাড়ির ভিতরে প্রবেশ করলো। আজ বাসার ভিতরে প্রবেশ করেই মেইন সুইচ খোঁজে আগে আলো জ্বালালো। হ্যাঁ,
হ্যাঁ, ইলেকট্রিসিটি লাইন একদম ঠিকঠাকই আছে, তবে চারপাশটা দীর্ঘদিন ধরে ধুলোবালি জমতে থাকায় একদম বসবাসের অনুপযোগী হয়েছিল। তাই রাজ নীলকে নিয়ে সোজা উপরে চলে গেল। হ্যাঁ ভিউয়ার্স, এই বাড়িটি দোতলা, নিচতলায় ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং গেস্ট রুম, তার উপরতলায় ছিল বেডরুম। রাজ আর নীল উপরতলায় গিয়ে বড় বেডরুমটাই উঠলো। সেখানেই রাজ নীলকে বলতে লাগলো, দোস্ত, বাড়িটা একবার ভালো করে দেখে নে। এখানে তোর থাকতে কোনো সমস্যা হবে না তো? হলে বল, তাহলে আমি অন্য চিন্তা ভাবনা করব। আরে না ভাই, এটাই অনেক, তোকে এসব কিছু নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমি এখানে খুব ভালোভাবেই থাকতে পারবো। তুই কি এখনই চলে যাবি নাকি সকাল হলে যাবি সেটা বল। আমাকে এক্ষুনি ব্যাক করতে হবে। আমি এখন ব্যাক করলে রাত 2:30-3টার মধ্যেই বাড়িতে পৌঁছে যেতে পারবো। তখন আব্বু আম্মু জিজ্ঞাসা করলে আমি এটা বলতে পারবো যে বন্ধুদের সঙ্গে পার্টিতে ছিলাম, কিন্তু সকালে গেলে আমাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু কিন্তু দোস্ত, তোকে একা একা এত রাতে যেতে দিতে আমার মন সায় দিচ্ছে না। রাজ নীলের সঙ্গে আর কোনো কথা বাড়ালো না। সে নীলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল, যদিও নীল তাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু নীলের ভালোর জন্যেই তাকে চলে যেতে হবে এমন চিন্তা করেই বাইক নিয়ে বের হয়ে পড়ল রাজ। যদিও তার নিজেরও একটু ভয় ভয় লাগছিল, এই মাঝরাতের বেলা ভূতপ্রেত বলেও তো কিছু একটা আছে, কিন্তু কিছুই করার নেই, বের হতেই হবে। তাই সে মনে সাহস নিয়ে বেরিয়ে পড়ে। আর বাসায় এসে পৌঁছতেই রাত প্রায় 3টের বেশি বেজে যায়। বাসায় আসতেই তার আম্মু তাকে হাজারটা প্রশ্ন করে, কিন্তু সে তার আম্মুর প্রশ্নের জবাব বলে বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছিল, আর এই বলে বাড়ির ভিতরে ঢুকে যায়। এদিকে নীলের বাড়িতে সবাই অপেক্ষা করতে থাকে নীল কোথায় গেছে সেখান থেকে ফিরে আসার জন্যে। অনেকবার তার নাম্বারে কল দেয়, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। সবাই নীলের জন্য যতটা না বেশি চিন্তা করছিল, তার চাইতে বেশি চিন্তিত হচ্ছিল তার রুমের দরজা বাইরে থেকে লক করা। সেই কারণে, কারণ কি সেটা তো আমি আপনাদেরকে আগেই বললাম, কারণ এই বাড়ির সবাই খুব ভালো করে জানে নীল কখনোই তার রুমের দরজা লক করে না। তাহলে আজকে কি এমন কারণ থাকতে পারে যার কারণে সে বাধ্য হয়ে রুমের দরজাটা বন্ধ করে বাইরে গিয়েছে? এমনকি ছেলেটা সারাদিন খাওয়া দাওয়া পর্যন্ত করে নিয়ে রাত বাড়তে লাগলো, আর সবার চিন্তাও। রাত 12টা বাজে, সবাই ড্রয়িং রুমে বসে আছে, নীল ফিরে আসার চিন্তা করছে, কিন্তু নীল আসছে না। নীলের বাবা তখন নীলের আম্মুকে বলতে লাগে, বাড়িতে থেকে তুমি সারাদিন করোটা কি? আমি সেটাই বুঝতে পারি না। একটা ছেলেকে যদি তুমি ঠিকভাবে মানুষ করতে না পারো, তাহলে কিসের মা হয়েছে তুমি? নীলের আম্মু তখন কিছু বলতে চাইছিল, কিন্তু নীলের আম্মুকে কোনো কথা বলতে না দিয়ে পাশ থেকে নেহা নীলের আব্বুকে বলতে থাকে, মামা, তুমি মামিকে কেন দোষারোপ করছো? তোমার ছেলে কি কারোর কথা শোনে নাকি যে মামুনিকে দোষারোপ করে কোনো লাভ আছে? হ্যাঁ, আমি সেটাই বুঝতে পারছি না। বাড়িতে এতগুলো মানুষ আছে, কিন্তু কেউ কিছু জানে না ছেলেটা কোথায় গেছে, আর সে ব্যাপারে কেউ কোনো আইডিয়াও রাখে না। তার বন্ধুদের কাছে ফোন দাও, খোঁজ খবর নাও, দেখো কোথায় আছে। ওর সব বন্ধুদের কাছে আমি ফোন দিয়েছি, খোঁজ খবর নিয়েছি, কিন্তু কেউ তার ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না। সবাই বলছে সকালবেলা নাকি ভার্সিটিতে গিয়েছিল, কিন্তু ক্লাস না করে ভার্সিটি থেকে বের হয়ে চলে এসেছে। তারপর কোথায় গেছে কেউ ব্যাপারে কিছুই জানে না। সবাই মিলে এখানে বসে বসে চিন্তা করতে থাকো, এছাড়া তো আর কিছু করার নেই। মামা, কোনো চিন্তা করো না, ও ফিরে আসবে। তোমার তো সকালে অফিস আছে, তুমি রুমে যাও আর ঘুমিয়ে পড়ো। নীলের বাবা তখন নেহার কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে নিচের রুমে চলে গেল। অতঃপর নেহা একে একে সবাইকে রুমে পাঠিয়ে দিল। সে একা একা ড্রয়িং রুমে বসে রইল, আর মনে মনে ভাবতে লাগলো নীল কোথায় যেতে পারে, কোথায় এমন নীলের গোপন আস্থানা আছে। ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিল না, কি করবে আর কোথায় বা নীল যেতে পারে। এদিকে নীলের আম্মুরও ঘুম আসছিল না। দিনে বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছিলেন, আর একটু পর পর ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখছিলেন। ওনার সময় যেন কাটতে চাইছিল না নিজের ছেলের চিন্তায়। তিনি কোনোভাবেই নিজের চোখের পাতা এক করতে পারছিলেন না যে ছেলে কোনোদিনও রাত 12টার পর বাইরে থাকে না, আর সেই ছেলের কিনা আজ এখনো বাড়িতে ফেরার নাম নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু নীল আর বাড়িতে ফিরে আসলো না। আসবেই বা কি করে, সে তো আর এই শহরেই নেই। সকালবেলা বাড়িতে রান্না বান্না সবকিছু বন্ধ। সবাই নীলের চিন্তায় অস্থির হয়ে আছে, ছেলেটা কোথায় গেছে, কি করছে, এ ব্যাপারে কেউ কোনো কিছুই জানে না। এদিকে নীলের কথা অনুযায়ী এর পরের দিন সকালবেলা রাজ তাদের বাড়িতে আসে, তাদের বাড়িতে কি চলছে সেটা জানার জন্যে। রাজ তাদের বাড়িতে আসতেই নীলের আম্মুর রাজকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়।
কারণ তিনি খুব ভালো করেই জানেন রাজ নীলের খুব কাছের বন্ধু। নীল জীবনে যত যাই কিছু করুক না কেন রাজের কাছে সেটা প্রকাশ করবেই। কিন্তু পরক্ষণেই নীলের কথা অনুযায়ী রাজ তাদেরকে যেটা বলল সেটার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। আন্টি, আমি তো এ ব্যাপারে জিজ্ঞাসা করার জন্যই এখানে এসেছি। আমি নিজেই কালোকে ভার্সিটি থেকে বের হয়ে যেতে দেখেছি। এরপর থেকে ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমাদের একটা বন্ধু অসুস্থ, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। সেজন্যই ওকে আমি কাল রাতে অনেকবার ফোন করেছি, তাকে ফোনে পাইনি, আর সেজন্যই বাড়িতে আসা। হায় আল্লাহ, আমার ছেলেটার সঙ্গে কি হয়ে গেল? আমার ছেলেটা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমি কি করব? আন্টি, চিন্তা করবেন না, আল্লাহ নীলকে ভালোই রাখবে। আপনি শুধু নামাজ পড়ে আপনার ছেলের জন্য দোয়া করুন। এখন তো আর আমার আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আর আমি তো কোনো কিছুই জানি না। তাহলে আমি কি করতে পারি বলো বাবা? এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন নীলের আম্মু। আর এদিকে রাজ সবার কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। আর কিছুক্ষণ পরেই সে নীলকে ফোন করে সমস্ত খবর জানিয়ে দিল। কারণ নীল বাড়ি থেকে চলে গেছে ঠিকই, সে কারোর সঙ্গে যোগাযোগ করবে না সেটাও ঠিক, কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডের খবর সে ঠিকই রাখবে। তখন রাজ তাকে তার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে, আর তখনই সে রাজকে জানায় সে ওখানকার কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে আর তারপর সেখান থেকেই পড়াশোনা কন্টিনিউ করবে। রাজ তখন নীলকে বলে নীলের টাকা পয়সা বা অন্য কোনো রকম কোনো প্রবলেম হলে সে যেন রাজকে বলে। রাজ নীলকে সর্বপ্রকার সহযোগিতা করবে, কারণ পৃথিবীতে সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে বন্ধুত্ব, সে বন্ধুত্বের মর্যাদা অলওয়েজ রক্ষা করবে। আর নীলও খুব ভালো করেই জানে রাজ কখনোই তার সঙ্গে বেইমানি করবে না। রাজ খুবই ভালো ছেলে, সে তার বন্ধুত্বের মর্যাদা যেভাবেই হোক রক্ষা করবে। এরপর দিন যেতে লাগলো। এদিকে নেহার বিয়ের ডেট ঘনিয়ে আসছিল, অপরদিকে নীলের আব্বু আম্মু বিভিন্ন পত্র পত্রিকায় তার নিখোঁজ হওয়ার খবর ছাপিয়ে দেয়, কিন্তু কোনো খোঁজ খবর পায় না। একটা মানুষ মরে গেলেও তো অন্তত কোনো ক্রাইম রিপোর্ট হলেও হতো, সেটাও হয়নি। তাই তারা ভেবেই নিল নীল হয়তো অন্য কোথাও চলে গেছে কোনো একটা কারণে, যেটা তারা কেউ জানে না। চলে যায় বেশ অনেক দিন। নেহার এঙ্গেজমেন্ট অলরেডি সম্পন্ন হয়েছে। আজ বাদে কাল নেহার বিয়ে। সারাটা বাড়ি লাল লাইটে সাজানো হয়েছে, আলোয় ঝলবল করছে সারা বাড়ি। আজ নেহার হলুদ সন্ধ্যা, সবাই আসছে, অনেক আনন্দ করছে, নেহাকে হলুদ দিচ্ছে, কিন্তু নেহার মনে কোনো আনন্দ নেই। সে আশা করেছিল এই খুশির দিনে নীল তার পাশে থাকবে, কারণ ছোটবেলা থেকে যত কষ্টের মুহূর্তই হোক আর আনন্দের মুহূর্তই হোক সবকিছু নীলের সঙ্গে একসঙ্গে পার করে এসেছে। আর এই সময়ে এসে তাকে একা আনন্দ উপভোগ করতে হবে, এটা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু যেটা সে কোনোদিন কল্পনাও করেনি আর আজ তাকে সেটাই করতে হচ্ছে, এটাই তার সবচেয়ে খারাপ লাগার ব্যাপার। বরপক্ষ থেকে তাকে হলুদ দিতে এসেছে, নেহা মুখ গোমড়া করে বসে আছে। তার হবু স্বামী তাকে কল করেছে, ভিডিও কলে কথা বলছে নেহা, কিন্তু তার মুখে আনন্দের ছিটে ফোঁটাটুকু নেই। তখনই রুদ্র তাকে বলতে থাকে, কি ব্যাপার, আমার বউটার এখনো মন খারাপ কেন? আর তো কিছু সময়ের অপেক্ষা মাত্র, তারপরে তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে। এতে কি তুমি খুশি নও? ছি ছি, তুমি এমন কথা বলছো কেন? তোমাকে ভালোবেসেছি আমি, ভালোবেসে তবেই আমি তোমার সঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। এভাবে খুশি হব না কেন? তার পেছনে কি কোনো কারণ আছে তোমার জানা মতে? তাহলে তো হাসো। তোমাকে এভাবে গোমরা মুখ দেখতে আমার একদম ভালো লাগছে না। এত বড় একটা পূর্ণতা পেতে চলেছে আমাদের সম্পর্কটা। তারপর আরো অনেক রকম কথা বলে রুদ্র নেহাকে হাসানোর চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে তাদের ভিডিও কলে প্রেমালাপ চলে। আর এদিকে হলুদের অনুষ্ঠান, সবকিছু ঠিকঠাকই চলছে। বাড়ির সবাই অনেক আনন্দ উল্লাস করলেও নীলের আম্মু কোনোভাবেই আনন্দ উল্লাসে যোগ দিতে পারছেন না, কারণ এই আনন্দ উল্লাসে সবচাইতে বড় অংশীদার হওয়ার কথা ছিল নীলের, আর আজ সেই এখানে উপস্থিত নেই। তাই তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিন্তু তারপরেও বাড়ির বিয়ের অনুষ্ঠান বলে কথা, ওনাকে তো সেখানে উপস্থিত থাকতেই হবে, তা না হলে ভালো দেখায় না। সেই জন্য সৌজন্যতার খাতিরে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তবে তার মুখটা ভীষণ মলিন, আর সেজন্যই নেহার আম্মু বলতে থাকে, কি ব্যাপার ভাবি, তুমিও এভাবে মুখটা গোমরা করে রেখেছো আমার মেয়েটার মতো? তোমরা যদি এভাবে থাকো তাহলে আমি আমার মনকে কিভাবে সান্ত্বনা দিব বলো তো? না রে বোন, কি করব বল? মেয়েটাকে তো আর আমি কখনো আমার সন্তানের চাইতে আলাদা চোখে দেখিনি।
এখন বাড়ি ছেড়ে চলে যাবে, তাই একটু মন খারাপ হচ্ছে। আর কি, এছাড়া আর কিছুই না। সে তোমার মন খারাপ লাগছে, তবে কি আমার মন খারাপ লাগছে না? আমারও তো একটাই মাত্র সন্তান, তাই নয় কি? হ্যাঁ, সে তো অবশ্যই। এখানে আমরা বলার কি আছে? আচ্ছা দেখ, আমাদের মেয়েটাকে আজ কত সুন্দর লাগছে। যদি নীল এখানে থাকতো, নীলও কত আনন্দ করতো, তাই না? লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে এই কথাটা বলল নীলের আম্মু, আর তখনই নেহার আম্মু একটা লম্বা শ্বাস ফেলে বলতে থাকে, চিন্তা করো না ভাবি, আমাদের নীল যেখানেই আছে আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুক। আল্লাহ কোনো একদিন না একদিন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেই, আর আমি এটা বিশ্বাস করি। তুমি মিলিয়ে নিও। হ্যাঁ, আমিও শুধু আল্লাহর কাছে এটাই বলি, আমার ছেলেটা যেখানেই থাকুক, খুব ভালো থাকুক। আল্লাহ আমার সমস্ত হায়াত আমার ছেলেকে দিয়ে দিক, কিন্তু তিনি আমার ছেলেকে দীর্ঘজীবী করুক। এই বলে কান্না করে দেন নীলের আম্মু। আর তখনই নেহার আম্মু ওনার চোখ মুছে দিয়ে সান্ত্বনা দিতে থাকেন। এভাবেই চলে যায় বেশ কিছুক্ষণ সময়। এদিকে হলুদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। বাড়িতে যত মেহমান এসেছিল সবাইকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। প্রায় রাত 8টার দিকে হলুদের প্রোগ্রাম শেষ করে ছেলের বাড়ি থেকে আসা মেহমানরা সবাই চলে গেল, কারণ তাদের বাড়িও খুব একটা কাছে নয়। যেতে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। তারা চলে যাওয়ার পর বাড়িতে থাকা সবাই নিজের রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নেহা রুমে আসতেই আবারও তার হবু স্বামীটাকে কল করে, আর সে কথা বলতে থাকে। জানো বউ, আমার সময় যেন কাটতে চায় না, ইচ্ছে করে এখনই তোমার কাছে চলে আসি। এই যা, এইভাবে বলবে না, আমার বলছি লজ্জা করে না? আমি কি অন্য কাউকে বলেছি নাকি যে আমার লজ্জা করে? আমি তো আমার হবু বউকে এসব কথা বলেছি, যাকে আমি খুব কম সময়ের ভেতরে আমার বিয়ে করা বউ বানাবো। হ্যাঁ, আমি যখন তোমার বিয়ে করা বউ হব তখন তুমি এসব কথা আমাকে বলো। এখন ফোনটা রাখো, সারাদিন এমনিতেই অনেক ধকল গিয়েছে, এখন ঘুমাতে হবে, তা না হলে কাল বিয়ের আসরে বসে বসে আমাকে ঘুমাতে হবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ঘুমিয়ে যাও। তুমি তো আবার কাল রাতে ঘুমাতে পারবে না, সারা রাত তোমায় ভীষণ আদর করব। ফাজিল একটা, ফোন রাখো। এই বলে রুদ্রের ফোন কাটার অপেক্ষা না করে নেহা নিজেই ফোনটা কেটে দিল, আর তারপর মোবাইলটা রেখে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যথা নিয়মে ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, নাস্তা করলো, আর তারপরে পার্লার থেকে 2টো মেয়ে চলে আসলো নেহাকে সাজানোর জন্য। বাড়িতেও সমস্ত আয়োজন ঠিকঠাক চলছে, সবকিছুর দেখভাল করছেন নীলের আব্বু এবং তাদের গ্রামের বাড়ি থেকে আসা নীলের চাচাতো ভাইয়েরা। সবাই মিলে অনেক আনন্দের সহিত সব কাজ করছে, কিন্তু তারপরও সবাই নীলকে অনেক বেশি মিস করছে। তারা সবাই আশা করেছিল এই আনন্দে নীল তাদের অংশীদার হবে, কিন্তু নীলের ভিতর কতটা কষ্ট জমা আছে এটা কেউই জানলো না। এমনকি নীল কাউকে জানতেও দিল না, সে নিশ্চুপ হয়ে হারিয়ে গেল। বউ সেজে বসে আছে নেহা, অপেক্ষা করছে হবু বরের জন্যে। তবে নীলকে সে আজ ভীষণ মিস করছে। তার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে, কিন্তু এই সময়ে নীল তার পাশে নেই। এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না নেহা। সে বারবার নীলের সেই নাম্বারটাতে কল করছে, কিন্তু একটা বারও কল ঢুকছে না, বারবার ফোন সুইচ অফ বলছে। নেহার ইচ্ছে করছিল ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে, কিন্তু আজ বিয়ের দিন এরকম অঘটন ঘটানো একদমই উচিত নয় ভেবে আর সেরকম কিছু করলো না। পাত্রপক্ষ আসার সময় হয়ে গেল। কিছুক্ষণ আগে রৌদ্র নেহাকে ফোন করেছিল আর তারা রওনা দিয়েছে এমনটাই বলল। তাই তাদের বাড়িতে জামাই বরণ করার সর্বরকম প্রস্তুতি চলছে, কিন্তু সময় গড়াতে লাগলো, দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো, বরপক্ষ এসে হাজির হওয়ার এখনো কোনো নামগন্ধ নেই। তাই নীলের বাবা ছেলের বাড়িতে কল দিল। বেশ কয়েকটা কল দেওয়ার পর কলটা রিসিভ হলো, কিন্তু পরক্ষণে যেটা শুনলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই একদম বোকা বনে গেল, কে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। কি হয়েছে আপনারা বুঝতে পারছেন না তো? তাহলে চলুন সম্পূর্ণ ঘটনাটা আপনাদের খুলে বলি। রুদ্র বাড়ি থেকে বের হয়েছিল নেহাদের বাড়িতে আসার জন্য বরযাত্রী নিয়ে, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে একটা বালুবাহিত ট্রাক তাদের মাইক্রোবাস চেপে দেয়। নীল সহ ওই মাইক্রোবাসে থাকা আরো 8 জন ঘটনাস্থলে নিহত হয়। ভাগ্যক্রমে পাত্রের মা বাবা অন্য একটা গাড়িতে ছিল, তাই তারা বেঁচে যায়। মুহূর্তের মধ্যে আনন্দ উল্লাসিত পরিবেশ বিষণ্ণ হয়ে গেল। বিয়ে বাড়ির আনন্দময় পরিবেশ মুহূর্তের মধ্যে কান্নার রোল
পড়ে গেল। কেউ কোনোভাবে চিন্তাই করতে পারছিল না এমন কিছু একটা হতে পারে। সবাই তো অনেক উৎসাহ নিয়ে বসেছিল, একটু পরেই বরযাত্রী আসবে, বিয়ে হবে, আনন্দ উল্লাস হবে, গান বাজনা হবে, কিন্তু সেই বিয়ে বাড়ির আনন্দ উল্লাস মুহূর্তের মধ্যে এভাবে নিভে যাবে এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এদিকে নেহা একদম চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। সে কোনোদিন এরকম ভাবে কল্পনাও করতে পারেনি যে একটা মুহূর্ত তার জীবনে এসে তাকে একদম স্তব্ধ করে দেবে। নেহা যেন একদম কথা বলতেই ভুলে গেছে, পাথরের মূর্তির ন্যায় বসে আছে। তার আশেপাশের কে কি বলছে, কে কি করছে, সেসব ব্যাপার নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তার চোখ দিয়ে পানি ঝরছে না, ঠোঁট দিয়ে কথা বের হচ্ছে না, কান দিয়ে কোনো কথা ঢুকছে না। একদম নিরপেক্ষ নিঃশব্দ হয়ে বসে আছে সে। তখনই নেহার আম্মু তার পাশে এসে বসলো, তার দুই বাহুতে হাত রেখে তাকে ঝাঁকিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো, এভাবে চুপ করে থাকিস না, নিজের ভেতরটাকে এভাবে কষ্ট দিস না। প্লিজ তুই চিৎকার করে কান্না কর, তাহলে তোর ভেতরটা হালকা হবে। আম্মু, আমি কিভাবে কান্না করব সেটা প্লিজ তুমি আমাকে বলে দেবে? প্রথমে আমার চাইতে ভালো বন্ধু, কাছের মানুষ নীলকে কেড়ে নিল আল্লাহ, আর এখন আমার ভালোবাসার মানুষকে। তাহলে আমি কিভাবে সুস্থ থাকতে পারি সেটা বলবে আমায়? এটা তো আমি জানি আর বুঝতে পারছি, সেজন্যই বলছি তুই একটু চিৎকার করে কান্না কর, তাহলে নিজেকে হালকা মনে হবে। কিন্তু ওনার সেই কথা নেহার কান পর্যন্ত পৌঁছলো না। ততক্ষণে নেহা সেন্স হারিয়েছে। নেহাকে নিয়েও হসপিটালে চলে যাওয়া হয়েছে, প্রায় 3 ঘন্টা পর ফিরে এসেছে। আর তখনই সে তার আম্মুকে বলতে থাকে তাকে রুদ্রের কাছে নিয়ে যাওয়ার জন্য। সে শেষবারের মতো একবার ওর চেহারাটা দেখতে চায়, কিন্তু পরক্ষণেই তাকে জানানো হলো রুদ্রের চেহারা দেখার মতো কিছু নেই, কারণ গাড়ির নিচে চাপা পড়ে মুখ একদম থেতলে গেছে। এমতো অবস্থায় যে নেহা কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই কোনোভাবেই নেহাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য কেউ রাজি হলো না। নেহা অনেক জোরাজুরি করছিল যাওয়ার জন্য, কিন্তু তারপরও ফ্যামিলির সবাই মিলে নেহাকে আটকে রাখলো, কোনোভাবেই ওখানে যেতে দিল না। কেটে গেল প্রায় 2 বছর। এতদিনে নেহা নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছে। সেদিন বিকেলবেলা ব্যালকনিতে বসে আছে, শুক্রবার ছিল, তাই সবাই বাসাতেই ছিল। নেহা যখন ব্যালকনিতে চেয়ার টেনে বসে আকাশের দিকে তাকিয়েছিল, তখনই নীলের আব্বু নেহার পাশে গিয়ে বসলো। তখন তিনি নেহার মাথায় হাত রেখে বলতে থাকে, দেখ মা, সময় কারোর জন্য থেমে থাকে না। জীবনে যা হয়েছে সব ভুলে যা। এখন অন্তত নিজের কথা চিন্তা কর, আমাদের কথা একবার হলেও ভেবে দেখ। যুবতী মেয়ে ঘরে থাকলে মা বাবার কতটা চিন্তা হয় সেটা এখন তুই বুঝবি না, যখন তুই নিজে মা হবি তখন বুঝতে পারবি। প্লিজ মামা, আমি চাই না তোমরা আমাকে এইসব কিছু নিয়ে কোনো কথা বলো, কারণ আমি এখন বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে চাইছি না। আমি তোমাদেরকে নিয়ে বেশ ভালো আছি। কিন্তু মা, এভাবে জীবন চলে না। জীবনে চলতে হলে পাশে কাউকে না কাউকে অবশ্যই প্রয়োজন। তাই তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই কিছু একটা চিন্তা ভাবনা কর। এসব আমাকে দিয়ে হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দয়া করে আমার সঙ্গে এইসব নিয়ে কোনো কথা বলো না। এই বলে নেহা নীলের আব্বুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় শুয়ে কান্না করতে লাগলো নীলের বাবা। খুব ভালোভাবেই বুঝতে পারলেন এখন মেয়েটার সঙ্গে আর কথা বলা ঠিক হবে না, কারণ মেয়েটা অলরেডি কান্না করা শুরু করে দিয়েছে। এরপর আর কিছু বললে না জানি কি থেকে কি হয়ে যায়। যেহেতু এমনিতে এই মেয়েটার মানসিক অবস্থা একদম ভালো নয়, তাই তাকে প্রেশার দিয়ে কোনো কিছু বলা বা করাটা একদম অনুচিত। তারপর আরো বেশ কিছুদিন সময় কেটে গেলে হঠাৎ করেই নীলের মা একদিন সবাইকে বলতে লাগলো দূরে কোথাও একটা ঘুরতে যাওয়া প্রয়োজন, যেখানে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়া যাবে। তখনই পরিবারের ছোটখাটো একটা মিটিং বসলো, আর তারপর সবকিছু খুলে বলল। সবকিছু শুনে ম্যানেজার তখন তাকে আশ্বাস দিল তিনি এ ব্যাপারে তথ্য নিয়ে ওনাকে জানাবেন। ম্যানেজার খুব একটা দেরি করলো না, সঙ্গে সঙ্গে সেখানে চলে গেল। আস্তে আস্তে সবার সঙ্গে পরিচিত হয়ে কথা বলতে লাগলো। তখনই হঠাৎই নেহার সামনে গিয়ে দাঁড়ালো, আর তারপর বলতে লাগলো, তা আপু, আমাদের দুলাভাইকে সাথে নিয়ে আসেননি? ম্যানেজার কথাটা বলতে দেরি করলে কিন্তু মুহূর্তের মধ্যেই নেহার হাস্য উজ্জ্বল মুখটা কালো মেঘে ছেড়ে যেতে দেরি করলো না। উপস্থিত সবাই এ ব্যাপারটা বুঝতে পারলে তখনই নীলের আব্বু ম্যানেজারের হাত ধরে টান দিয়ে একটু দূরে নিয়ে গেল, আর তারপর বলতে লাগলো, প্লিজ স্যার, আপনি ওকে এ ব্যাপারে কিছু বলবেন না। কেন স্যার, কি হয়েছে? আমি কি একটু জানতে পারি, যদি আপনি কিছু মনে না করেন তো?
অতঃপর নীলের আব্বু প্রজেক্ট ম্যানেজারকে সবকিছু খুলে বলেন। সবকিছু শোনার পর ম্যানেজার সাহেব আর এক মুহূর্ত সেখানে দেরি করলেন না, সোজা নীলের কাছে চলে গেলেন আর তারপর সবকিছু নীলকে খুলে বললেন। সবকিছু শুনে নীল বেশ কিছুক্ষণ চুপ করে রইল। সে ভাবতেই পারেনি এমন কিছু একটা হয়ে গেছে তার পরিবারের সঙ্গে। সে একদম চুপচাপ বসে আছে। তখনই ম্যানেজার সাহেব তার পাশে এসে বসলো আর তারপর তাকে বলতে লাগলো, দেখুন স্যার, এবার আর আপনাকে চুপ করে থাকলে চলবে না। এখন আপনার সুযোগ এসেছে। প্লিজ আপনি কিছু একটা করুন আর নিজের জীবনটাকে গুছিয়ে নিন। কিন্তু কিভাবে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো? এতটা বছর তাদের থেকে এতটা দূরে থেকেছি, এখন কি আর তাদের সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখটা আমার আছে? স্যার, এভাবে বলবেন না প্লিজ। ওটা আপনার পরিবার, আর আপনার পরিবারকে গুছিয়ে রাখার দায়িত্বও আপনার। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলতে চাই। হ্যাঁ, আমি আপনার কথা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি, কিন্তু আমি আমার পরিবারের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো তাই বুঝতে পারছি না। যাই হোক, আপনি তো বললেন যে তারা এখানে বেশ কয়েকদিন থাকবে। আমি আর একটু সময় নেই, নিজেকে একটু গুছিয়ে নেই, তারপরে না হয় তাদের সামনে গিয়ে দাঁড়াবো। এই বলে নীল সেদিন আর কোনো কাজ করলো না। সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে নিজে বাসায় চলে আসলো আর মনে মনে আল্লাহকে হাজারবার ধন্যবাদ দিতে লাগলো যে তার ভালোবাসার মানুষটা এখনো একাই রয়েছে, তাকে পাওয়ার সম্ভাবনা এখনো তার রয়ে গেছে। সারাদিন আর সারা রাত এসব কিছু নিয়ে চিন্তা করলো। পরের দিন সকালবেলা ম্যানেজারকে দিয়ে খোঁজ নেওয়ালো তারা কোথায় আছে, আর তারপর সে এক মুহূর্ত দেরি না করে সেই গেস্ট হাউসে চলে গেল তাদের সবার সঙ্গে দেখা করার জন্য। তারা সবাই সবেমাত্র তখন সকালে নাস্তা করছিল। সবাই একসঙ্গে নাস্তা করতে বসেছে, মোটামুটি অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। তখনই কেউ একজন দরজায় নক করে নেহা উঠে গিয়ে দরজাটা খুলে দিল, কারণ নেহা ছিল সেখানে সর্বকনিষ্ঠ। নেহা দরজাটা খুলে দিয়ে এক কদম পিছিয়ে গেল। সে কোনোদিন কল্পনাও করতে পারেনি এভাবে হঠাৎ করে নীল তার সামনে আসবে। নীলকে দেখে সে বলতে লাগলো, তুই কোথা থেকে এসেছিস? নীল কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই নেহার এমন কথা শুনে বাকি সবাই উঠে এসে দরজার সামনে দাঁড়ায়। নীলকে দেখা মাত্রই তার আম্মু এসে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, কিরে বাবা, এতদিন তুই কোথায় ছিলি? আমাদের সবাইকে ফেলে রেখে তুই কোথায় চলে গিয়েছিলি? জানিস তোকে আমরা কত খুঁজেছি। কেন রে বাবা, পরিবারের মানুষের উপর এতটা অভিমান করতে হয়? আমরা কি তোকে একটুও ভালোবাসি না বল? কেন তুই এভাবে ছেড়ে চলে গেলি আমাদের সবাইকে? আমাদেরকে একটা কষ্ট দেওয়া কি তোর খুব প্রয়োজন ছিল? এভাবে এক এক করে সবাই নীলকে হাজারটা প্রশ্ন করতে থাকে। নীল অনেকক্ষণ চুপ করে থাকে, কোনো কথাই বলে না। অবশেষে নীল তার আব্বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ আম্মু, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। তোমরা যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। বোকা ছেলে আমার, এভাবে বলে না। তুই আমার একমাত্র সন্তান, তোর প্রতি আমার কখনোই কোনো অভিযোগ থাকবে না। নীলের আব্বু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সব কিছু দেখছিলেন। নীল তখন তার আম্মুকে ছেড়ে দিয়ে সে তার আব্বুর কাছে গেল। তারপরে সে তার আব্বুর পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি আমি আমার অযোগ্য অপরাধ করেছি, কিন্তু আমি তো তোমাদের সন্তান। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলের আব্বু তখন কোনো কথা না বলেই নীলকে টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিলেন আর তারপরেই বলতে লাগলেন, আরে বাবা, তুই আমার একমাত্র সন্তান, তোর প্রতি আমার কখনোই কোনো অভিযোগ থাকতে পারে না। আমি তোকে ভীষণ ভালোবাসি বাবা। হ্যাঁ বাবা, ভাইজান একদম ঠিক কথাই বলেছে। তোর প্রতি আমাদের কারোর কোনো অভিযোগ নেই। আমরা সবাই তোকেও ভীষণ ভালোবাসি। বাবা, তুই চল না আমার সঙ্গে বাড়িতে। আমরা সবাই মিলে একসঙ্গে অনেক ভালো থাকবো। কিন্তু আমি তো এখন এখান থেকে যেতে পারবো না। এখানে আমার কোটি কোটি টাকার ব্যবসা। এই সব কিছু ফেলে আমি কিভাবে চলে যাই বলো? তোকে এখান থেকে যেতে হবে না, আমরা সবাই মিলেই তোর সঙ্গে এখানেই থেকে যাব। এসব আপনি কি বলছেন আম্মাজান? আমরা সবাই এখান থেকে যাব মানে? হ্যাঁ মামুনি, আমি একদম ঠিক কথাই বলছি। নীলকে এখান থেকে কোথাও যেতে হবে না, আমরা সবাই এখানে থেকে যাব। আর হ্যাঁ, তোমাদের কারোর যদি আপত্তি না থাকে তাহলে আমি নীলকে বিয়ে করতে চাই।
এই কথাটা শুনে ভীষণ রকম অবাক হলো সবাই। কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি নেহা এমন কথা বলবে। সবাই মনে মনে ভাবছে তবে কি নেহার মাথা খারাপ হয়ে গেল, নাকি যে সে পাগলের মতো প্রলেপ করছে। তখনই নেহা সবাইকে সবকিছু খুলে বলল। আসলে আমি জানতাম নীল আমাকে ভালোবাসে, সে অনেকবার আমাকে এটা বোঝাতেও চেয়েছে, কিন্তু আমি সব সময় সবকিছু বুঝেও না বোঝার ভান করে থেকেছি। কিন্তু কেন করেছেন আম্মাজান আপনি সব কিছু? কারণ আমি তোমাদের বাড়িতে থেকে যে তোমাদেরটা খেয়েছি, তোমাদেরটা পড়েছি, সেখানে নুন খেয়েছি, সেখানে নেমোখার আমি কিভাবে করতাম। কিন্তু নীল আমাকে এতটা ভালোবাসে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। আমি তো ভাবতাম সে সবসময় আমাকে নিয়ে মজা করছে। কিন্তু আম্মাজান আপনি একবারও আমাদেরকে এই কথাটা এতদিন বলেননি কেন? আমরা তো আপনাকে নিজের সন্তানের মতোই স্নেহ করতাম। আপনাদের ভালোবাসা কি আমরা কখনোই মেনে নিতাম না? আই এম সরি মামুনি, আমাদেরকে প্লিজ তোমরা সবাই ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি। নীলের বাবা নেহার হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিলেন, আর তারপর নীলের হাতটা নেহার হাতে তুলে দিয়ে বলতে লাগলো। তোর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই রে মা, তোরা দুজনে খুব ভালো থাকিস, এটাই আমাদের প্রত্যাশা। আমি আজকের মধ্যেই তোদের বিয়ের ব্যবস্থা করছি। তুই শুধু আমার এই পাগল ছেলেটাকে দেখে রাখিস, কখনো কষ্ট পেতে দিস না। ইনশাল্লাহ এমনটা কখনোই হবে না। তোমরা সবাই শুধু আমাদের দুজনের জন্য দোয়া করো, দেখো আমরা দুজনে অনেক সুখী হব আর অনেক ভালো থাকবো। অতঃপর সবাই মিলে নাস্তাটা শেষ করে নিল। আর এদিকে নীলের বাবা নীলের সঙ্গে কথা বলল। তার সেখানকারই একজন কাজী দিয়ে সেদিন রাতেই নীল এবং নেহার বিয়ের কাজ সম্পন্ন হলো। গেস্ট হাউসেই তাদের জন্য বাসর ঘরের ব্যবস্থা করা হয়েছে। নেহা লাল বেনারসি পরে কাঁচা ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসে নীলের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, তাই বউয়ের জন্য সেরকম কোনো আয়োজন করতে পারেনি নীল। আর সেটা নিয়ে তার মনে অনেকটাই আর ক্যাপ, সেজন্য সে গিয়েছিল সিলেট শহরের বড় একটা জুয়েলারি শপে, যেটা তাদের গেস্ট হাউস থেকে মোটামুটি অনেকটাই দূরে ছিল। আর সেখান থেকে ফিরে আসতেই এতটা রাত হয়ে গেছে নীলের। তার মা, বাবা এবং নেহার আম্মু সবাই ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই। শুধু নেহা জেগেছিল, সে তার ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করছিল কখন তার ভালোবাসার মানুষটা আসবে আর কখন সে তার ভালোবাসার মানুষটার সঙ্গে একান্ত মুহূর্ত কাটাবে সেজন্য। এদিকে সেখান থেকে ফিরে আসতে অনেকটাই দেরি হয়ে গেল নীলের। সে তার ম্যানেজারকে সঙ্গে নিয়ে গেছিল। তার প্রথম এবং প্রধান কারণ হলো নীল এখনো পর্যন্ত কোনো মেয়ে মানুষের জন্য কখনোই কোনো গিফট কিনেনি। তাই মেয়ে মানুষের জন্য কিভাবে কি কিনতে হয় সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। আর এদিকে ম্যানেজার সাহেব ছিলেন বিবাহিত। তিনি প্রায়শই বাড়ি যাওয়ার পথে নিজের স্ত্রীর জন্য বিভিন্ন রকম গিফট আইটেম কিনে নিয়ে যান। আর সেই সবকিছুই তিনি মাঝে মধ্যেই নীলের সঙ্গে গল্প করেন। আর সেজন্যই ওই নীল ওনাকে নিয়ে গেছিলেন শপিংয়ে। সে নেহার জন্য একটা ডায়মন্ড নেকলেস কিনেছে প্রায় 12 লক্ষ টাকা দিয়ে। সেটা নিয়েই ফিরে আসতে আসতে রাত 12টার কাছাকাছি হয়ে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে নক করতে নেহা বলতে লাগলো, দরজা খোলা আছে, ভেতরে আসতে পারো। নীল রুমে প্রবেশ করলো আর তারপরেই দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে বলতে লাগলো, প্লিজ সরি, আমার জন্য এতটা সময় অপেক্ষা করতে হলো। তার আগে এটা বলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে আর কেনই বা আমাকে এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে? আসলে একটা কাজ, একটু শহরে যেতে হয়েছিল, সেজন্যই আসতে লেট হয়ে গেছে। সরি বললাম তো, এই যে কান ধরছি, আর কখনো এমন লেট হবে না। ওকে ফাইন, যাও ফ্রেশ হয়ে আসো। দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করবো আর তারপরে তোমার সঙ্গে যা কথা বলার বলবো। নীল তখন আর এক মুহূর্ত দেরি করলো না। তার হাতে থাকা গিফট বক্সটা আলমারির ভিতর তুলে রাখলো আর তারপরেই সে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে জায়নামাজ বের করলো আর তারপর দুজনে একসঙ্গে নামাজ পড়তে দাঁড়ালো। দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে শেষ হতেই নেহা নীলকে বলতে লাগলো, দেখো আজ আমাদের জীবনের নতুন পথচারীর প্রথম রাত, তাই আমি আজ তোমাকে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, সেসব না হয় পরে শুনবো, তার আগে তুমি আমাকে 1 মিনিট সময় দাও। না, 1 মিনিট সময় দিয়ে তুমি কি করবে সেটা জানতে পারি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, প্লিজ না করো না। এই বলে নীল আলমারি থেকে নেহার জন্য কিনে নিয়ে আসা ডায়মন্ড নেকলেস নেহার হাতে তুলে দিয়ে বলল, দেখো আমি জানি না তোমার পছন্দ, কারণ আমি কখনোই তোমাকে সেরকমভাবে কোনো কিছু কিনে দেইনি, চিপস আর চকলেট ছাড়া। এই প্রথমবার তোমার জন্য কিছু পছন্দ করে নিয়ে এসেছি। যদি তুমি এটা পড়ো তাহলে আমার ভালো লাগবে। নেহা নীলের হাত থেকে গয়নার বক্সটা নিল আর তারপর সেটা খুলেই তো সে ভীষণ রকম অবাক হয়ে গেল। সে কোনোদিন ভাবতেও পারেনি নীল তাকে এত দামি একটা গহনা উপহার দেবে।
তার চোখ কপালে তুলে বলতে লাগলো, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত দামি গহনা কেন কিনেছো? গহনার দাম কমই আছে তোমার মূল্যের কাছে, গহনার মূল্য কিছুই না। আরে এটা তো কম করে হলেও 10-15 লাখ হবেই। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার এত সুন্দরী বউটার গলায় এটা খুবই সামান্য কিছু। প্লিজ এটা পরবে, তোমায় দেখবো একটু। আচ্ছা ঠিক আছে, তুমি পরিয়ে দাও, তবে এত দামি জিনিস না আনলেও হতো। আমার ভালোবাসার মানুষের জন্য এসব খুবই তুচ্ছ জিনিস। আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে প্রস্তুত। শুধু তুমি আমার পাশে থেকো, তারপর আমার আর কিছুই লাগবে না। বুঝতে পেরেছো প্রিয়? হ্যাঁ, সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আর তার কারণেই তো আমি তোমার হব না জেনেই আমাকে অনিশ্চিত ভবিষ্যতের কাছে ফেলে এত দূরে চলে এসেছি। সত্যিই বলছি, তুমি আমার হবে না এটা জানার পর আমার এতটা কষ্ট লাগছিল, মনে হচ্ছিল আমি মরে যাই। কিন্তু পরক্ষণে ভাবলাম, যদি বেঁচে থাকি তাহলে জীবনে কোনো একদিন হলেও তোমাকে দূর থেকেও দেখতে পাবো। সেজন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, যাতে আমি জীবনে আবারও তোমাকে ফিরে পাই আর বেঁচে থাকার ইচ্ছাটা জেগে ওঠে। এই কথা বলতে বলতে নেহাকে নেকলেসটা পরিয়ে দিচ্ছিল নীল। তার তখনই সেই না সে নেহার ঘাড়ের কাছের চুলগুলো সরিয়ে দিয়ে সে নেকলেসের হুকটা লাগাতে যাবে, তখনই ঘাড়ের কাছে ছোট্ট একটা কালো রঙের অনেক সুন্দর তিল দেখতে পেল। নেকলেসের মুখটা লাগিয়ে দিয়ে নীল আস্তে আস্তে ওই তিলটার উপরে চুমু খেলো। নীলের ছোট্ট স্পর্শ পেয়ে কেঁপে উঠল নেহা। প্রথমবার কোনো ছেলে মানুষ তাকে এতটা কাছ থেকে এভাবে স্পর্শ করছে। সে মুহূর্তের মধ্যে নিজেকে সরিয়ে নিল আর বলতে লাগলো, এ কি করছো তুমি? নেহার এমন কথায় নেশার্ত চোখে নেহার দিকে তাকালো নীল আর তারপর বলতে লাগলো, আর কি করব? আমার দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ করছি, আমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসায় পরিপূর্ণ করছি। এই না না, একদম না, একদম কাছে আসবে না বলে দিলাম। এই বলে নেহা পিছাতে লাগলো আর এদিকে নেশাময় চোখে ভালোবাসা কেড়ে নিতে তার দিকে এগিয়ে যেতে লাগলো নীল। নেহা বেশি দূরে যেতে পারলো না, দেয়ালে পিঠ থেকে গেল। নীল নেহার হাত দুটো ধরে দেওয়ালের সঙ্গে চেপে ধরলো। নীলের ঠোঁট দুটো একদম নেহার ঠোঁটের খুব কাছাকাছি। নেহার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নীল তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। নীল এক হাতে নেহার হাত দুটো দেওয়ালের সঙ্গে চেপে ধরে অন্য হাতে নেহার কোমরে হাত রেখে এক টান দিয়ে নেহাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নেহার হার্টবিট বেড়ে গেল, আরো জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। নিজের চোখ বন্ধ করে নিয়েছিল, এদিকে নীলও আর নিজেই ঠিক থাকতে পারছিল না। নেহার ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 2 মিনিট ধরে গভীরভাবে চুমু খেলেও নেহার ঠোঁটে নিজেকে আর ঠিক রাখতে না পেরে একরকম ধাক্কা দিয়ে ফেলে দিল নীলকে। নীল কোনো রকম নিজেকে সামলে নিল আর তখনই নেহার হাতটা ধরে টান দিয়ে আবার নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো, এবার আমার ভালোবাসাটা আমায় বুঝিয়ে দাও, আর দূরে ঠেলে দিও না প্লিজ। নেহা আর কোনো কথা বলতে পারলো না। তার আগেই নীল আবারও নেহার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। এভাবেই চলে গেল প্রায় 15 মিনিট সময়। নীলের স্পর্শ পেয়ে নেহা আর নিজেকে কোনোভাবেই সামলে রাখতে পারছিল না। যে স্পর্শ পাওয়ার জন্য এতদিনের অপেক্ষায় আছে, স্পর্শ উপেক্ষা করার ক্ষমতা কারণ নেই। তাই নেহা ও নীলের সঙ্গে সঙ্গে রেসপন্স করতে লাগলো। আর কিছু সময়ের মধ্যেই ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।